আমরা প্রতিবাদ জানাচ্ছি এই কারণেই, এই পশ্চিম বাংলায় এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে কিছু ধর্মের কারবারি কখনো জয় শ্রীরাম বলে, কখনো তারা জয় বাংলা বলে এই বাংলাকে উত্তপ্ত করে হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা হচ্ছে। আমরা তীব্র নিন্দা করি। আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষের কাছে আমাদেরকে নম্রতা ভদ্রতার পরিচয় দিতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাতে আমাদের ধর্ম পালন করতে পারে তার সুরক্ষা দেওয়ার জন্য আইএসএফ এর জন্মগ্রহণ করেছে। আদিবাসী, দলিত, ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষের পাশে থাকার জন্য আইএসএফ জন্মগ্রহণ করেছে। পঞ্চায়েত নির্বাচনে পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমাদের আনিস দাদারা তার লেঠেল বাহিনী মেরে ধরে ব্যালট বাক্স ছিনতাই করে এই কাছারিতে সবুজ আবির মেখেছিলেন, সেদিনও আমরা পরাজয় মাথা পেতে নিয়েছি। 2024 সালে লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেসের দাদারা বললেন যে আইএসএফ বিজেপির দালাল। হিন্দু পাড়ায় গিয়ে বলা হচ্ছে আইএসএফ মুসলমান মোল্লাদের টুপি পরার দল। আর হিন্দু পাড়ায় গিয়ে বলা হচ্ছে, মুসলমান পাড়ায় গিয়ে বলা হচ্ছে বিজেপির দালাল। আর আমডাঙ্গার নিরীহ মানুষ তারা বিশ্বাস করলেন বিজেপি সাম্প্রদায়িক বিজেপিকে রোখার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিতে হবে। আপনারা জোড়া ফুলে ভোট দিলেন। তৃণমূল জয়লাভ করলো। পার্লামেন্টে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসের 29 জন সাংসদ গেলেন। আর আপনারা তৃণমূলের নেতারা তারা আইএসএফ কে কখনো বিজেপির দালাল আর কখনো মুসলমানের টুপি পরার দল আপনারা চিহ্নিত করছেন। এই কাছারির মানুষের কাছে কয়েকটি কথা বলতে চাই। 1998 সালে ফিরে যান, তার আগে এই কথাটা বলতে চাই, কাছারির মানুষরা আপনারা একটু কান খুলে শুনে রাখুন। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ দালালি অবশ্যই করে, দালালি আমরা করছি, আমরা মার খাচ্ছি। পুলিশের মিথ্যে মামলা, পর একটার পর একটা নির্বাচনে পরাজয়ের পর আমাদের বাড়িঘরদ্বার ভাঙচুর করা হয়েছে, আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার নাম বাদ দেওয়া হয়েছে, জব কার্ডের কার্ড কেড়ে নেওয়া হয়েছে, বাজারে সবজি বিক্রি করতে দেওয়া হয়নি, আমাদের দোকান ভাঙচুর করা হয়েছে, বাড়ি ভাঙচুর করা হয়েছে। আমডাঙ্গা থানার পুলিশ দাঁড়িয়ে থেকে সেগুলোকে দেখেছে, আমরাও মাথা পেতে নিয়েছি। একটা কথা এখানকার মানুষের কাছে বলে যাই, আইএসএফ কে মারবেন, ধরবেন, মিথ্যে মামলা দেবেন, কিন্তু আইএসএফ গরিব, খেটে খাওয়া, শ্রমজীবী, আদিবাসী, দলিত মানুষের দালালি করবে। তৃণমূল কংগ্রেসের দালালি করার জন্য আইএসএফ এর জন্ম হয়নি, বিজেপির দালালি করার জন্য আইএসএফ এর জন্ম হয়নি। এই কথাটা আমরা বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। যে কথাটা বলতে চাইছি, আগামীকাল 14 তারিখ সারা ভারতবর্ষে আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকফ সংশোধনী বিলকে সামনে রেখে সমস্ত ধর্মের মানুষ, সমস্ত জাতির মানুষ রাস্তায় নেমেছে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বারবার আমরা বলতে চাইছি, এটা শুধু মুসলমান সম্প্রদায়ের উপর আঘাত নয়, এটা শুধু মুসলমান ধর্মের উপর আঘাত নয়। এই বিজেপি সরকার যে ওয়াকফ সংশোধনী বিল 2025 নিয়ে এসেছে, আজকে শুধু এরা মুসলমান সম্প্রদায়ের উপর হাতটা বাড়ালো, এরপর শুধুমাত্র বিজেপি কর্পোরেট জগতের পুঁজিপতিদের হাতকে শক্ত করার জন্য এরপর খ্রিস্টান, জৈন, সমস্ত আদিবাসী, দলিতদের তাদের ধর্মের উপর আঘাত আনবে। আমরা বলতে চাইছি, সংবিধান আমাদেরকে যে অধিকার দিয়েছে, সংবিধান আমাদের যে ধর্মচারণ করার অধিকার দিয়েছে, সেই অধিকারকে কেড়ে নেওয়ার জন্য বিজেপি যে একটার পর একটা বিল নিয়ে আসছে, জনবিরোধী বিল নিয়ে আসছে, আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রতিবাদ জানাচ্ছি এই কারণেই, এই পশ্চিম বাংলায় এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে কিছু ধর্মের কারবার
কখনো জয় শ্রীরাম বলে, কখনো তারা জয় বাংলা বলে এই বাংলাকে উত্তপ্ত করে হিন্দু মুসলমানকে ভাগ করার চেষ্টা হচ্ছে। আমরা তীব্র নিন্দা করি। আমাদের দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন, সমস্ত ধর্ম সমস্ত জাতির মানুষের কাছে আমাদেরকে নম্রতা ভদ্রতার পরিচয় দিতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাতে আমাদের ধর্ম পালন করতে পারে তার সুরক্ষা দেওয়ার জন্য আইএসএফ এর জন্মগ্রহণ করেছে। আদিবাসী, দলিত, ধর্মনিরপেক্ষ সমস্ত মানুষের পাশে থাকার জন্য আইএসএফ জন্মগ্রহণ করেছে। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই কথাটা আমরা বলতে চাইছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি হিন্দু তাহার প্রাণ। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকী বলছেন যে আমার হিন্দু ভাইরা, হিন্দু বোনেরা তারা মন্দিরে গিয়ে ঘন্টা বাজাবে, শাঁখ বাজাবে, উলুধ্বনি দিবে, আর আমার মুসলমান ভাইরা টুপি পরে মসজিদে নামাজ পড়বে। আমার মতুয়া ভাইরা তারা হরিচাঁদ গুরুচাঁদের তারা ধর্মচারণ করবে, আর আমার খ্রিস্টান ভাইরা গির্জায় গিয়ে প্রার্থনা করবে। আমরা এই বাংলা দেখতে চাই। কিন্তু আমরা কি দেখলাম? আমরা দেখলাম এই পশ্চিম বাংলায় আমরা যে জিনিস দেখিনি আমাদেরকে সেই জিনিস দেখতে হচ্ছে। আজকে মুর্শিদাবাদ জ্বলছে, মালদা জ্বলছে, আজকে সারা পশ্চিম বাংলাকে হিন্দু মুসলমানের মধ্যে রাইট বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আপনি মাঝে মধ্যে হিজাব পরছেন, আপনি মাঝে মধ্যে বোরকা পরছেন, কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি আপনার পুলিশ প্রশাসন নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে। আমরা তো এই বাংলা দেখতে চাই না। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বলতে চাই যে আপনি কঠোর হাতে দমন করুন যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে, যারা প্রভোকেশন তৈরি করে আর একটা হিন্দুর বাড়ি ভাঙচুর করছেন, আমার মুসলমান ভাইয়ের বাড়ি ভাঙচুর করছেন। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তার তীব্র নিন্দা করি। আমরা এই কথাটা বলতে চাইছি যে আমাদেরকে ধর্মের ভিত্তিতে ভাগ করে দেওয়া হচ্ছে। আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে বারবার কখনো মুসলমানের দল বলা হচ্ছে, কখনো বিজেপির দালাল বলার চেষ্টা করা হচ্ছে। আমরা বলতে চাই এই কাছাড়ির মানুষের কাছে যারা এখনো পর্যন্ত এই তৃণমূলের হয়ে তাদের ঝান্ডাটা বাঁধছেন, এই ভাইদেরকেও একটু বলে দিতে চাই যে আব্বাস সিদ্দিকী বিজেপিকে পশ্চিমবঙ্গে ডেকে নিয়ে আসেনি, নওশাদ সিদ্দিকী পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে নিয়ে আসেনি। আমরা যদি 1998 সালে ফিরে যাই, তৃণমূলের জন্মলগ্ন যদি আমরা দেখি, 1998 সালে কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে এলেন, বিজেপি তৃণমূলের দল তৈরি হলো। আমরা কি দেখলাম? এই পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে আমরা দেখলাম এই মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন। লোকসভা নির্বাচন দমদমে বিজেপির তপন শিকদার আর কৃষ্ণনগরে সত্যব্রত জুলু মুখার্জিকে নির্বাচিত করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানির মন্ত্রিসভা রেল মন্ত্রী হলেন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কয়লা মন্ত্রী, কখনো দপ্তরবিহীন মন্ত্রী হলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম এই পশ্চিম বাংলায় বামফ্রন্ট সরকার, তৎকালীন বামফ্রন্ট সরকারকে সরানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সঙ্গে এই পশ্চিম বাংলায় জোট করলেন। আমরা দেখলাম কলকাতা কর্পোরেশনের নির্বাচন বিজেপির সঙ্গে জোট তৈরি করলেন। প্রয়াত পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখার্জি কলকাতার মেয়র হলেন, আর বিজেপির ডেপুটি মেয়র হলেন বড়বাজার থেকে যেতেন মীনা দেবী পুরোহিত। আমরা বলতে চাইছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো অপরাধ থাকে, এই পশ্চিম বাংলায় বিজেপি চাষ করেছেন, এই বাংলায় নরেন্দ্র মোদীদেরকে হাতকে শক্তিশালী করেছে, এই বাংলায় বিজেপির পদ্মফুল ফুটিয়ে হিন্দু মুসলমানের ভাগাভাগির চেষ্টা করেছেন, এবং সেই প্রক্রিয়া আজও চলেছে। এই মমতা বন্দ্যোপাধ্যায় 21 সালে বললেন, 21 সালে উনি কি বললেন? যে 21 সালে বললেন সংখ্যালঘু পাড়ায় গিয়ে বললেন, সংখ্যালঘু বিধানসভায় গিয়ে বললেন বিজেপিকে রুখতে হবে, আমি নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে আসবো। এই পশ্চিম বাংলার সংখ্যালঘু মানুষ তারা বুকে সাহস পেলেন, মেরুদণ্ডটাকে শক্ত করলেন যে আমার মমতা বন্দ্যোপাধ্যায় আমার রাজ্যের অভিভাবিকা, তিনি বলেছেন নরেন্দ্র মোদীকে কোমরে দড়ি বেঁধে পশ্চিম বাংলায় তিনি নিয়ে আসবেন। আবার বিজেপির বিরুদ্ধে তৃণমূলকে ভোট দিলেন। আর মমতা বন্দ্যোপাধ্যায় যতবার দিল্লিতে গেছেন একবারও তার ঝোলাতে কোনো দড়ি নিয়ে যাননি। কখনো ফুল নিয়ে গেছেন, কখনো কলকাতার মিষ্টি নিয়ে গেছেন, কখনো আমরা দেখেছি মালদায় আম নিয়ে গেছে, কখনো শাল নিয়ে গেছেন। আমরা দড়ি নিয়ে যেতে দেখিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে। মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতা আমরা পরিষ্কারভাবে বুঝে গেছি। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম যে কখনো তিনি হিজাব পরেন, কখনো তিনি বোরখা পরেন, হ্যাঁ তিনি মুসলমানদের তোষণ করার চেষ্টা করেন। আমরা বলতে চাইছি প্রত্যেকটা মানুষ তার ধর্মচরণ করতে পারে, কোনো ধর্ম
কোনো ধর্মের পক্ষে তিনি দাঁড়াতে পারেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখলাম কিছুদিন আগে রমজান গেল, রমজান মাসের শেষে আমরা দেখেছি বারবার পাক সার্কাস ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায় কখনো ববি হাকিমের সঙ্গে, কখনো জল শোভনের সঙ্গে সেখানে ইফতার পার্টিতে করেছেন। আমরা বারবার বলি সারাদিন গান্ডে পিণ্ডে গিলে যারা সারাদিন উপোস করে থাকেন তাদের সঙ্গে ইফতার পার্টিতে অংশগ্রহণ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, আপনি হিজাব পরুন, আপনি বেশি বেশি করে বোরকা পরুন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু রেড রোডে যখন আমরা দেখলাম ঈদের নামাজে তিনি মঞ্চে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া কবুল করছেন, আমাদের তখন দেখে বুক ভরে গেল। আমরা কি দেখলাম? আমি একজন হিন্দু ঘরের সন্তান হয়ে আমার দুর্গা পুজোয় 4 দিন ছুটি থাকে, আমার কালী পুজোয় ছুটি থাকে, আমার রামনবমীতে ছুটি থাকে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে যখন তিনি আল্লাহর কাছে কবুল চাইছেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আমরা ভেবেছিলাম, আমার সংখ্যালঘু ভাইরা ভেবেছিল যে আমার মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো বোরখা পরে হিজাব পরে অন্তত ঈদের 2 দিন ছুটি ঘোষণা করবেন। করলেন না মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখলাম তিনি বারবার নাটক করে গেছেন। এই কিছুদিন আগে আপনাদের ঈদ শেষ হলো, আমরা কি দেখলাম? বিজেপির সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় পাল্লা দিচ্ছেন। 2024 সাল লোকসভা নির্বাচন, সারা ভারতবর্ষে বিজেপি তারা আরএসএস দল প্রত্যেকটা তিলক কেটে গেরুয়া বসন পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গেলেন, গিয়ে বললেন যে আমরা রাম মন্দির তৈরি করছি। আমাদের বিজেপির এই অবস্থা দেখে মনে হলো রামের বোধহয় 2024 সালে সবে জন্মগ্রহণ করেছে। আমরা লজ্জা লাগলো আমাদের হিন্দু সন্তান হয়ে। আমরা দেখলাম রাম মন্দির তৈরি হলো, বিজেপি এজেন্ডা করলো যে আপকি বার 400 পার। ভারতবর্ষে যখন 2014 সালে বিজেপি ভারতবর্ষের মানুষকে বলল আচ্ছা দিন নিয়ে আসবো আমরা, পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে, সারের দাম কমবে, বেকারের 2 কোটি বেকারের চাকরি হবে, আর জিরো ব্যালেন্সে 15 লক্ষ টাকা ঢোকাবেন। আবার আমরা আশায় বুক বাঁধলাম, আমরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসলাম ভারতবর্ষে। যখন 2024 সালে আবার হিন্দু মুসলমান ভাগ করার চেষ্টা করছে, এনআরসির ভয় দেখিয়ে আমার সংখ্যালঘু মানুষদেরকে ভয় দেখানোর চেষ্টা করছে, আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে। আর আমরা দেখলাম 2024 সালে যখন বেকারের 2 কোটি চাকরি, বিদ্যুতের দাম কমবে, ডিজেল পেট্রোলের দাম কমবে, গ্যাসের দাম কমবে, যখন এই বিজেপি প্রতিশ্রুতি রাখতে পারলো না, তখন ধর্মের ভিত্তিতে রামকে হাতিয়ার করলো। আর এই ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী আর অমিত শাহর গালে 2 কোষে থাপ্পড় মেরে 240-এ থামিয়ে দিল। আর এই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মুসলমানদের বারবার ভয় দেখাচ্ছেন, বিজেপির জুজু দেখাচ্ছেন, কখনো এনআরসির ভয় দেখাচ্ছেন। আমরা কি দেখলাম? ক্যাকা ছিছি করে এনআরসি কলকাতায় ক্যাকা ছিছি করলেন, আর তার সাংসদরা এনআরসি বিলের বিরুদ্ধে ভোট দিলেন, বিজেপি এনআরসি বিল পাস করে নিল। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় গত পরশুদিন একটা প্রেস বিবৃতি দিচ্ছেন যে এই রাজ্যের সংখ্যালঘু, এই রাজ্যের ওয়াকফ বিল লাগু হবে না। আমরা বলতে চাইছি এটা ভারতবর্ষের বিজেপি সুকৌশলে এই ওয়াকফ বিল 2025 পাস করে নিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কাছাড়ির মানুষ তৃণমূল নেতাদের কাছে প্রশ্ন করুন, যখন ওয়াকফ বিল পার্লামেন্টে পাস করছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় 3 জন সাংসদ কেন এই ওয়াকফ বিলের বিরুদ্ধে ভোট দিলেন না? কেন তারা পার্লামেন্টে পৌঁছালো না? এই প্রশ্ন এই কাছাড়ির মানুষের কাছে আমরা বলতে চাইছি। একটার পর একটা তিনি আমাদের সংখ্যালঘু মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু আমরা এই কথাটা বলতে চাইছি, আমাদের পশ্চিম বাংলার মানুষ, মুসলমান সম্প্রদায়ের মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, আদিবাসী, দলিত, হিন্দু সমস্ত করের টাকা আমরা দিয়ে থাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির চটিতে পা গলাচ্ছেন। 2024 সালে রাম মন্দির তৈরি করে নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করেছিলেন নরেন্দ্র মোদী। ভারতবর্ষের মানুষ 2 গালে 2 থাপ্পড় মেরে 240-এ থামিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করছেন 250 কোটি টাকা খরচ করে। আপনার আমার করের টাকা দিয়ে বেকারের চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, সেই বেকারের চাকরির প্রতিশ্রুতি দেওয়ার জায়গায় 26,000 চাকরি খেয়ে নিল। এই দালালির টাকা কালীঘাটে পৌঁছেছে, অভিষেক ব্যানার্জির ঘরে পৌঁছেছে, মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। আর আমার 26,000 বেকার যুবক কাজ হারালো।
আর মমতা বন্দ্যোপাধ্যায় আরো 59,000 বেকার যুবক, তারা প্রাইমারি টিচার্স, তারা কাজ হারানোর ভয়ে বসে আছে। এই বাংলায় কর্মসংস্থান চুরি করলো, এই বাংলার 100 দিনের কাজের টাকা তৃণমূল চুরি করলো, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করলো, এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অর্থনৈতিক বুনিয়াদকে চুরি করেছে এই চোর মমতার সরকার। আমরা বলতে চাইছি, আইএসএফ কে ভোট দেননি ঠিক আছে, আইএসএফ কে পরাজিত করেছেন ঠিক আছে, কিন্তু এই বিজেপি আর তৃণমূলের ষড়যন্ত্রে আমার মুসলমান বাবার, আমার মুসলমান জেঠার, আমার মুসলমান কাকার তার কবরস্থানে হাত পড়েছে, তার ঈদগাতে হাত পড়েছে, তার এতিমখানে হাত পড়েছে। এর বিরুদ্ধেই আমরা রাস্তায় নেমেছি। এর জন্যই তো 14 তারিখ আমরা কলকাতা থেকে মিছিল করতে চাই। আমরা বলতে চাইছি, যারা এই ওয়াকফ বিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছেন, সাম্প্রদায়িকতার বীজ বপন করছে, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে বলছি, প্রশাসন, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি কঠোরভাবে তাদেরকে শাস্তি নিন। কিন্তু আজকে আমরা মুর্শিদাবাদ চাই না। মুর্শিদাবাদে আমার মুসলমান ভাইদের বাড়ি ঘরদর ভাঙচুর করা হয়েছে, মসজিদের ওপর আক্রমণ করা হয়েছে, আমার হিন্দু ভাইদের, আমার হিন্দু মায়েদের মন্দির আক্রমণ করা হয়েছে। আমরা বলতে চাইছি, পশ্চিম বাংলায় এই জিনিস আমরা দেখতে চাই না। আমরা যদি 1992 সালে ফিরে যাই, সেদিন ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের ঐতিহ্য, বাবরি মসজিদ এই বিজেপি ধ্বংস করলো। বিজেপি বাবরি মসজিদকে ভেঙে টুকরো টুকরো করে দিল। আমরা সেদিনকে কি দেখলাম? বাবরি মসজিদকে ধ্বংস করার জন্য সারা ভারতবর্ষে, বিহারে আগুন জ্বলছে, উত্তরপ্রদেশে আগুন জ্বলছে, পাঞ্জাবে আগুন জ্বলছে, বিহারে আগুন জ্বলছে, ঝাড়খণ্ডে আগুন জ্বলছে, তামিলনাড়ুতে আগুন জ্বলছে, সারা ভারতবর্ষে সাম্প্রদায়িক বীজ ছড়িয়ে পড়েছে। আর তখন আমার মা, রাত্রিবেলা আমরা তখন ছোট ছোট ভাই বোন, আমার মা আমার বাবাকে বলছে, ঘরের লাইটটা তাড়াতাড়ি বন্ধ করে দাও, আবার হয়তো মুসলমান ভাই, মুসলমান ভাইরা তারা আমাদের বাড়িতে আক্রমণ করবে। আমার বাবা বাড়ি ফিরে একটা পাশের মুসলমান গ্রামে গিয়ে আমার টুপি পরা চাচাদের সঙ্গে, আমার বোরখা পরা চাচিদের সঙ্গে মিটিং করে রাত্রি 10টার সময় যখন বাড়ি ফিরলেন, বাড়ি ফিরে আমার মাকে আশ্বস্ত করছে, বাড়ির সব লাইট জ্বালিয়ে দাও, আমাদের কোনো ভয় নেই। আমার টুপি পরা মুসলমান চাচারা, আমার বোরখা পরা চাচিরা, তারা বলেছে যে আমার হিন্দু ঘরের মা বোন ভাইরা মিলে আমরা করুণাময়ী মন্দির আর মন্দির আমরা পাহারা দেব, রাত জাগবো। আর আমার হিন্দু ঘরের বাবা, হিন্দু ঘরের মা, আমার হিন্দু ঘরের বোনেরা বলছে আমরা রাত জেগে মসজিদ পাহারা দেব। সেদিন পশ্চিম বাংলায় একটা আগুন জ্বলেনি, সাম্প্রদায়িকতা রক্ষা করেছি আমরা। আর তৎকালীন মুখ্যমন্ত্রী ছিল জ্যোতি বসু, তিনি সদর্বে ঘোষণা করেছিলেন, যদি কেউ এই সাম্প্রদায়িক সম্প্রীতির বীজ বপন করে, আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা লক্ষ্য করে গুলি চালাতে। আমরা শুনেছি যখন পড়াশোনা করছি, আইএসএফ এর জন্ম হয়নি, বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছি, তিনি বক্তব্য রাখছেন যে এই রাজ্যে অশোক সিংহল, মোহন ভাগবতরা আসবে যাবে, আর যদি সাম্প্রদায়িক বীজ বপন করার চেষ্টা করে আমি আমার পুলিশ প্রশাসনকে বলে দিয়েছি মাথা ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে 2011 সালে তিনি বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। তিনি বলেছিলেন দলতন্ত্র নয় গণতন্ত্র চাই। আজকে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হয়েছে। যে কথাটা বলছিলাম, ঈদের শেষে হাজার হাজার আমার মুসলমান ভাইরা দীঘায় গেছে, আমাকে ফোন করছে, কুতুব ভাইকে ফোন করছে, নওসাদ ভাইজানকে ফোন করছে, বলছে দাদা, আমাকে ফোন করছে, দাদা আপনি তো দীঘায় বেড়াতে আসলে জগন্নাথ মন্দিরে ঢুকবেন, আপনার তো বিশাল মজা, কিন্তু আমাদের তো ফতোয়া দিয়েছে নরেন্দ্র মোদী, অমিত শাহ যে আমাদের জগন্নাথ মন্দিরে ঢোকা যাবে না। তাহলে দিদিকে একবার বলুন না, একবার দীঘায় একটা মসজিদ তৈরি করে দেওয়ার জন্য। এরপরে যখন মতুয়া ভাইরা যাবেন, ডঙ্কা বাজিয়ে যখন দীঘায় বেড়াতে যাবেন, তারা বলবে একটা হরিচাঁদ গুরুচাঁদের মন্দির হোক দীঘায়। আমরা বলতে চাইছি, একটা রাজ্য সরকার মুসলমান, খ্রিস্টান, জৈন, আদিবাসী, দলিতের ঘরের টাকায় মন্দির মসজিদ নির্মাণ করবে, এই জিনিস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কখনো মেনে নেবে না। আমরা চাইছি বেকারের যুবকের কাজ দিতে হবে, খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারকে ফেরত দিতে হবে, সারের দাম কমাতে হবে, দ্রব্যমূল্য বৃদ্ধি বেড়েছে তা কমাতে হবে। সরষের তেল ডালের দাম কোথায় গেছে? আর মমতা বন্দ্যোপাধ্যায় কখনো হিজাব পরে, কখনো বোরখা পরে মুসলমান দরদি সাজছে, তার মুখোশটা খুলে দিতে হবে। 2026 সালে তার মুখোশটা খুলে দেওয়ার জন্য আমডাঙ্গার মানুষের কাছে আহ্বান। এই আমডাঙ্গার মানুষ ইতিহাস তৈরি করেছে, বারবার হাসিম আব্দুল হালিমকে বিধানসভায় পাঠিয়েছেন, তিনি কমনওয়েলথে পর্যন্ত তিনি প্রতিনিধিত্ব করেছেন। আর আমরা দেখতে পাচ্ছি এই মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে দেখতে পাচ্ছি
প্রত্যেকটা জায়গায়, আমার উত্তর 24 পরগনায়, কখনো বাদুড়িয়ায়, কখনো আমরা বসিরহাটে, কখনো দেগঙ্গায় সাম্প্রদায়িকতার বীজ বপন করে আগুন লাগানোর চেষ্টা করছে। আমরা তার তীব্র বিরোধিতা করতে চাইছি। আমরা বলতে চাইছি ধর্মের ভিত্তিতে পশ্চিমবঙ্গকে ভাগ করা যাবে না, এই জিনিস আমরা কখনোই হতে দেব না। আচ্ছা, আমার এখনো 4টে সভা আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ।